আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি এই জন্য যে ৮০-র দশক, এখন থেকে ৪০ বছর আগে যোগ চর্চাকে আমরা আমাদের দেশে প্রথম প্রাতিষ্ঠানিক রূপ দিই। আমরা ৮৩ সালে যোগ মেডিটেশন, যোগা মেডিটেশন সেন্টার করলাম। তার আগে থেকেই আমাদের যে শান্তিনগর অফিস, সেখানে শিল্পাচার্য কামরুল হাসান, শিল্পী রশিদ চৌধুরী, অর্থনীতিবিদ ডক্টর আখলাকুর রহমান, অধ্যাপক কাজী মফিজুর রহমান, ডক্টর ফজলুর রহমান, এরা সহ প্রচুর বুদ্ধিজীবীরা আসতেন, যোগের আসর বসত আর কি, এবং তারা নিয়মিত আসতেন। এখন তো ধরেন সবখানে যোগ এখন ফ্যাশন হয়ে গেছে, নাচে গানে ভরপুর হয়ে গেছে আর কি, বিনোদন হয়ে গেছে এবং পণ্য হয়ে গেছে, প্রোডাক্ট হয়ে গেছে। তো আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের ব্যঙ্গ বিদ্রুপ ছাড়া কিছু করা হতো না, এবং আমাদের ধর্মবিশ্বাস ঠিক আছে কি না এটা নিয়েও কেউ কেউ যে প্রশ্ন করেন নেই তা না, প্রশ্ন করেছেন। কিন্তু তারা আসলে জানেন না, যারা প্রশ্ন করেছেন, যে আসলে ধর্মকে অন্তরে লালন করার জন্যেই যোগের উদ্ভব হয়েছে এখন থেকে ৪০০০ বছর আগে। মহেঞ্জোদারো হারাপ্পাতে দ্রাবিড় ঋষিরা, তারা পরমাত্মার সাথে, তারা স্রষ্টাকে বলতেন যে পরমাত্মা থেকে আমাদের সৃষ্টি হয়েছে, সেই পরমাত্মার সাথে আত্মার সংযোগ সাধনের জন্য এই যোগ সাধনার প্রক্রিয়া তারা শুরু করেন, এবং পরবর্তীতে আর্য ঋষিরা এই সাধনায় একাত্ম হন, এবং পরবর্তীকালে এটা অষ্টাঙ্গ যোগ হিসেবে বিকশিত হয়। ৮টি বিষয় চমৎকার একটা মিক্সচার হচ্ছে, সমন্বয় হচ্ছে এই যোগা বা যোগ। এই যে অষ্টাঙ্গ যোগ, প্রথম অঙ্গ হচ্ছে যম মানে হচ্ছে নিজেকে স্রষ্টার কাছে পুরোপুরি সমর্পণ, নিজেকে সমর্পণ করা। সাধনার শুরুই হচ্ছে নিজেকে স্রষ্টার কাছে পুরোপুরি সমর্পণ। অহিংসা, অর্থাৎ হিংসা করা যাবে না। সত্যবাদিতা, সবসময় সত্য বলতে হবে, চুরি করা যাবে না, এবং সব ব্যাপারে নীতি নৈতিকতার অনুসরণ করতে হবে। যোগের দ্বিতীয় অঙ্গ হচ্ছে নিয়ম। নিয়মের প্রথমটা হচ্ছে সন্তোষ। সন্তোষ মানে হচ্ছে কৃতজ্ঞতা, শুকরিয়া, যে সন্তুষ্ট চিত্তে নিয়ম মতো প্রতিটি কাজ করা, যে কাজই করবেন সন্তুষ্ট চিত্তে করবেন, কৃতজ্ঞ চিত্তে করবেন, ধন্যবাদ দিয়ে করবেন যে প্রভু তুমি আমাকে এই কাজটা করার সুযোগ দিয়েছ। তো এই যে সন্তোষ, শুকরিয়া, কৃতজ্ঞতা, এটা হচ্ছে নিয়মের প্রথম অংশ। এর পরের অংশ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আহার বিহার, অনুশীলন, সব কিছুর ব্যাপারে একাগ্রতা। অর্থাৎ অনুশীলনে একাগ্র থাকতে হবে, লেগে থাকা। এবং আমরা যোগ বলতে যেটা বুঝি আসন, এটা হচ্ছে যোগের ৩ নম্বর অঙ্গ আর কি, যেটা যোগাসন। এবং এই যোগাসনটা হচ্ছে দৈহিক ফিটনেসের জন্য, ফিজিক্যাল ফিটনেসের জন্য। চতুর্থ অঙ্গ হচ্ছে প্রাণায়াম বা দম চর্চা। এই দম চর্চা হচ্ছে এনার্জি ফিটনেসের জন্য, যাতে আপনি এনার্জাইজ থাকতে পারেন সব সময়। এবং পঞ্চম অঙ্গ হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম, যে সব কিছুর ব্যাপারে সংযমী হওয়া। আমরা কোয়ান্টামে কি বলি? আই ক্যান ফাস্ট। অর্থাৎ আমি যে কোনো ব্যাপারে সংযম করতে পারি, শুধু খাবারের ব্যাপারে না, যে কোনো ব্যাপারে সংযম করতে পারি। থাকবে সামনে কিন্তু আমি টাচ করব না, এটা হচ্ছে সংযম। খাবার নাই, না খেয়ে থাকতে হবে, খাবার সামনে থাকবে, বিরিয়ানির গন্ধ এরকম, কিন্তু আপনি কি করবেন না, আপনি খাবেন না। এটা হচ্ছে সংযম। প্রত্যাহার, ইন্দ্রিয় সংযম, সমস্ত রকম ভোগ বিলাসিতাকে নিয়ন্ত্রণ করা। ষষ্ঠ অঙ্গ হচ্ছে ধারণা, মনোযোগায়ন, মনটাকে একটা জায়গায় স্থির করা, এটা হচ্ছে ষষ্ঠ অঙ্গ। সপ্তম অঙ্গ হচ্ছে ধ্যান, মেডিটেশন, যেটা আমরা করি, চিন্তার আত্মনিমজ্জন বা আত্মনিমগ্ন চিন্তা।
চিন্তাটার মধ্যে নিজেকে নিমগ্ন করে দেওয়া, আত্মনিমগ্ন চিন্তা, এটা হচ্ছে ধ্যান। আর অষ্টম অঙ্গ হচ্ছে সমাধি, অতি মানস চেতনা। যখন আপনি সমাধির স্তরে চলে গেছেন, ফানা ফিল্লা, আপনি যে কোনো সময় আপনি স্রষ্টার সাথে ইউ ক্যান কন্ট্যাক্ট, চ্যানেল ওপেন হয়ে গেছে স্রষ্টার সাথে সরাসরি। এটা হচ্ছে অষ্টম অঙ্গ সমাধি। তো আসলে যোগের এই যে বিন্যাস, অষ্ট অঙ্গ, এই অঙ্গ বিন্যাসই বলে দেয় যে যোগের লক্ষ্য কী ছিল, মুনি ঋষিদের লক্ষ্য কী ছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, স্রষ্টায় সমর্পিত অহিংস শুদ্ধাচারী মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। কারণ যে অন্তরে হিংসা আছে, যে অন্তরে বিদ্বেষ আছে, যে অন্তরে ঘৃণা আছে, যে অন্তরে উগ্রতা আছে, সে অন্তর কখনো স্রষ্টার সাথে সংযুক্ত হতে পারে না। স্রষ্টার সাথে সংযুক্ত হতে হলে এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা, উগ্রতা, এটাকে পরিহার করতে হবে। একজন সত্যিকারের যোগী যিনি, সাধক যিনি, তিনি সবসময় সংযমী, নীতিনিষ্ঠ এবং সমমর্মে, এবং সবসময় হিংসা এবং উগ্রতা থেকে মুক্ত হবে। তার জীবনে কোনো হিংসা থাকবে না, উগ্রতা থাকবে না। তার জীবনে শুধু মমতা থাকবে, দয়া থাকবে, প্রেম থাকবে, দোয়া থাকবে, প্রার্থনা থাকবে, সবার কল্যাণ চিন্তা থাকবে। এটাই হচ্ছে একজন সাধকের সবচেয়ে বড় বিশেষত্ব। যোগ মেডিটেশন চর্চার এই যে সার্বজনীন উপকারিতা, এই উপকারিতার জন্যেই ধর্মনিষ্ঠ এবং বিজ্ঞাননিষ্ঠ সচেতন মানুষের কাছে এখন এটা আধুনিক কালে প্রিয় হয়ে উঠেছে। কারণ আধুনিক যে যুগ যন্ত্রণা, এই যুগ যন্ত্রণায় দেখা যাচ্ছে যে প্রযুক্তি বা পণ্য একজন মানুষকে সুখী করতে পারছে না, বরং যত বেশি প্রযুক্তির সাথে সে জড়াচ্ছে, যত বেশি পণ্যের সাথে সে জড়াচ্ছে, তত তার অস্থিরতা বাড়ছে। এবং এই জন্যেই আধুনিক মানুষ, ধর্মনিষ্ঠ মানুষ বা বিজ্ঞাননিষ্ঠ মানুষ যোগা মেডিটেশনের ব্যাপারে তারা আগ্রহী হয়ে উঠেছে এবং সার্বজনীন চর্চা হচ্ছে। এবং অজস্র বৈজ্ঞানিক গবেষণায় এর যে মনোদৈহিক উপকারিতা, এটা উঠে আসছে। এবং সবচেয়ে লেটেস্ট যে গবেষণা, 2024 সালের গবেষণা, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের অফিসিয়াল মুখপত্র হার্ভার্ড হেলথ পাবলিশিং, এটা হচ্ছে তাদের অফিসিয়াল মুখপত্র, ম্যাগাজিন। তারা 2024 সালের 29শে এপ্রিল যোগা ফর বেটার মেন্টাল হেলথ শিরোনামে একটা গবেষণা নিবন্ধ তারা প্রকাশ করেন। এবং এতে সুস্পষ্টভাবে বলা হয় যে যোগা বা যোগ সবসময় দমচর্চা ও মেডিটেশনকে গুরুত্ব দেয়, এতে উদ্বেগ, উৎকণ্ঠা ও বিষণ্ণতা কমবে, এটা স্বাভাবিক। কিন্তু নিবন্ধে বলা হয় যে অবাক করা বিষয় হচ্ছে যোগ মেডিটেশন আপনার ব্রেনের কর্মক্ষমতা বাড়ায়, ব্রেনকে আরও ভালোভাবে কাজ করার উপযুক্ত করে তোলে। গবেষণা নিবন্ধে আরও বলা হয় ওয়েট লিফটিং বা ভার উত্তোলনে পেশি মজবুত হয়। তারা বলছেন তেমনি যোগ মেডিটেশন করলে নিউরনের নতুন ডেনড্রাইট বা সংযোগ পথ তৈরি হয় এবং ব্রেনের ওয়ার্কিং স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় এবং এটা শক্তিশালী হয়, মজবুত হয়। ফলে স্মৃতিশক্তি, মনোযোগ, ভাবার ক্ষমতা এবং ভাষাগত দক্ষতা বাড়ে। নিবন্ধে বলা হয় যে যোগ মেডিটেশনকে আপনি অনায়াসে ভাবতে পারেন এটা ব্রেনের ওয়েট লিফটিং, ব্রেনের ভার উত্তোলন ব্যায়াম আর কি। হার্ভার্ডের এই নিবন্ধে আরও বলা হয় যে এমআরআই স্ক্যান ও ব্রেন ইমেজিং টেকনোলজি ব্যবহার করে দেখা গেছে যারা নিয়মিত যোগা চর্চা করে তাদের সেরিব্রাল কর্টেক্স এবং হিপোক্যাম্পাসের পুরুত্ব বাড়ে। এই সেরিব্রাল কর্টেক্স ব্রেনের এই অংশ তথ্য প্রক্রিয়াজাত করে এবং হিপোক্যাম্পাস ব্রেনের এই অংশ শিক্ষণ এবং স্মৃতি নিয়ন্ত্রণ করে। তো যখনই আপনি যোগা মেডিটেশন চর্চা করছেন তখন এই সেরিব্রাল কর্টেক্স এবং হিপোক্যাম্পাস এটা পুষ্ট হচ্ছে, এটা মজবুত হচ্ছে, এটা সতেজ হচ্ছে, এটা তাজা হচ্ছে। আর যৌবনের পরে বয়স যখন বাড়তে থাকে
তখন এই হিপোক্যাম্পাস এবং সেরিব্রাল কর্টেক্স এটা শ্রিঙ্ক করতে থাকে, একটু একটু কুচকাতে থাকে, একটু একটু দুর্বল হতে থাকে। যেরকম বয়স হয়ে গেলে চেহারার ত্বক কী হয়, একটু একটু কী হয়, ভাঁজ পড়ে আর কি। তো সেরকম বয়স বাড়ার সাথে সাথে হিপোক্যাম্পাস এবং সেরিব্রাল কর্টেক্সও একটু 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 কুচকাতে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যারা যোগ মেডিটেশন করেন তাদের এই সেরিব্রাল কর্টেক্স এবং হিপোক্যাম্পাস বয়স বাড়লেও সতেজ এবং পুষ্ট থাকে। এবং নিয়মিত যখন আপনি যোগ মেডিটেশন চর্চা করবেন কি হবে, এটা আপনার সাংগঠনিক এবং প্রশাসনিক দক্ষতা বাড়াবে, যুক্তি প্রয়োগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পরিস্থিতি পর্যালোচনা করার স্বতঃস্ফূর্ত যে ক্ষমতা, এই ক্ষমতাটা বাড়বে। তো আসলে যোগার এই যে কার্যকারিতা, এই কার্যকারিতার কেন সম্ভব হয়েছে? কারণ যোগার সাথে দম চর্চা এবং মেডিটেশন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়। এবং আমরা পরম করুণাময়ের কাছে গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। 40 বছর ধরে আমরা এই ক্ষেত্রে পায়োনিয়ার ছিলাম যোগার চর্চার ক্ষেত্রে। মনোদৈহিক স্বাস্থ্য সুরক্ষায় যোগ মেডিটেশনের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে এখন প্রমাণিত হয়েছে, যে কারণে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যোগ মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে প্রজ্ঞাপন জারি করেছেন। তবে আমরা পরম প্রভুর কাছে আরও কৃতজ্ঞতা প্রকাশ করি যে যোগার ক্ষেত্রে আমরা যুগান্তকারী সংযোজন করেছি 40 বছর আগে। সেটা হচ্ছে যোগের আসনের উপকারিতার সাথে আমরা ভিজুয়ালাইজেশনটাকে যোগ করেছি। আসনের তো দৈহিক মুভমেন্টের তো উপকার আছে, এটাকে ফর্টিফাইড করার জন্য, এটা শক্তি বাড়ানোর জন্য আমরা ভিজুয়ালাইজেশন, যেটা মনোবিজ্ঞানের খুব আধুনিক টেকনিক, এই আধুনিক টেকনিককে সংযোগ করেছি। অর্থাৎ আসন যোগ ভিশন, আসন করছেন এবং সেটার সাথে ভিশন, আপনি কল্পনা চিত্র করছেন, আপনি ভাবনা চিত্র করছেন যে এই আসনের ফলে এই উপকার হচ্ছে। এই যে ভাবনা চিত্র, অর্থাৎ আসনের সাথে ভিশন বা ভাবনা চিত্র যে সংযোজন, এটা আধুনিক মনোবিজ্ঞানের খুব একটা চমৎকার টেকনিক। এই টেকনিককে আমরা সংযোজিত করেছি যোগার সাথে। ফলে যোগের যে আসনের শক্তি, এর সাথে কোয়ান্টামের ভাবনার যে কোয়ান্টাম শক্তি, এটা যুক্ত হয়ে এটার নতুন নামকরণ আমরা করেছি কোয়ান্টাম যোগা। যার ফলে যোগের যে কার্যকারিতা, ব্যায়ামের যে কার্যকারিতা, আসনের যে কার্যকারিতা, এটা আরও বেড়ে গেছে। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু আত্মিক, সামাজিক, মানসিক ফিটনেসের প্রতীক ছিলেন না, তিনি শারীরিক ফিটনেসেরও জ্বলন্ত উদাহরণ। কীরকম? আল্লাহর নির্দেশে তিনি যে প্রক্রিয়া আমাদেরকে নামাজ পড়তে শিখিয়েছেন, এই নামাজে যোগার 82টা আসন এবং মুদ্রার সমন্বয় রয়েছে, যে কারণে যারা নিয়মিত নামাজ আদায় করেন তাদের শারীরিক ফিটনেস অনেক বেশি। যদি তারা খাওয়া দাওয়ার ব্যাপারে শুধু একটু নিয়মকানুন মেনে চলেন, তাদের শারীরিক ফিটনেস অন্যরকম হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আসনে প্রায়শই বসতেন, কথা বলার সময় একটা আসনে বসতেন, সেটা হচ্ছে কারফাসা, আমরা যেটাকে বলি বঙ্গাসন। এই যে বঙ্গাসনে বসার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের শক্তি যেটা ছিল, শুধু একটা ঘটনা দিয়ে আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত লাভ করলেন কত বছর বয়সে? 63 বছর বয়সে। এবং ওনার শেষ অভিযান যেটা গিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে, এটার নাম কি ছিল? তাবুক। এবং তাবুকের সেই রোদ, সেই মরুভূমি, সেই গরমকালে, হ্যাঁ, আমরা মাত্র এইরকম সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় বসে গরমের কি তাপ ভুগি, আর সেই জুন জুলাই মাসে মরুভূমিতে তাবুক, 100 মাইল যাত্রা আর কি। এবং তাবুকের যে অভিযাত্রার সময় এক সাহাবী শহীদ হন, যুদ্ধ হয় নাই কিন্তু শহীদ হন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কবরে তার লাশ একা নামিয়েছেন 2 হাতে। তার মানে ওনার পায়ের শক্তি কি? লাশের ওজন বাড়ে না কমে? হ্যাঁ বাড়ে। একা একজন মানুষ, এমনি তো লাশ নামাতে 4 জন লাগে, 3 জন তো লাগেই আর কি।
অর্থাৎ তার ফিজিক্যাল ফিটনেস কতটা ছিল। তথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত করফাসার বা বঙ্গাসন, হ্যাঁ বঙ্গাসন তো খেয়াল আছে সবার, হ্যাঁ বঙ্গাসন, এই বঙ্গাসন এই একটা সুন্নাত, এটা আপনার জীবনে জারি করবেন এবং যত যোগ চর্চা করবেন, মেডিটেশন চর্চা যত নিয়মিত করবেন, তত আপনি ফিজিক্যাল ফিটনেসের পথে আপনি এগিয়ে যাবেন। আমরা সবসময় বলি নিজে ভালো থাকুন এবং সবসময় ভালোর সাথে থাকুন। নিজে যদি ভালো না থাকেন ভালোর সাথে থাকতে পারবেন না। তো নিজে ভালো থাকুন এবং সবসময় ভালোর সাথে থাকুন। তো সবাই ভালো থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।